দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। দর্শক, আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের দেশের যে মুদ্রানীতি আসতে যাচ্ছে সেই মুদ্রানীতির জন্য ব্যাংকিং খাতের প্রত্যাশা কী, এবং আমার সাথে কথা বলার জন্য দুজন বিশেষ অতিথি আমার সাথে আছেন ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, তিনি সাবেক ডিজি বিআইবিএম, এবং আমার সাথে আছেন জনাব মোসলেউদ্দিন আহমেদ, তিনি আমাদের যে শাহজালাল ইসলামী ব্যাংক আছেন তার ব্যবস্থাপনা পরিচালক। আমরা আপনাদের দুজনের সাথেই কথা বলবো, মুদ্রানীতি থেকে আপনাদের প্রত্যাশা জানতে চাবো। তার আগে একটা ছোট বিটিভির প্রতিবেদন আছে, সেটা দেখে নিন। সুদের হার আপাতত আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি মনে করে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকলেও মুদ্রানীতি সঠিক পথে রয়েছে, ফলে এখনই নীতি সুদ হার আর বাড়ানোর প্রয়োজন নেই। তবে ব্যাংকে আমানত বৃদ্ধি স্লথ হয়ে পড়েছে কেন তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে কমিটির স্বাধীন সদস্যরা। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির সর্বশেষ সভা অনুষ্ঠিত হয় গত ৩রা ডিসেম্বর। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় নীতি সুদহার 10% অপরিবর্তিত থাকবে। এছাড়া নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটির বিদ্যমান সুদহার 11.50% এবং নিচের সীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির হার 8.50% অপরিবর্তিত নির্ধারণ করা হয়। মূল্যস্ফীতি প্রত্যাশিত পর্যায়ে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিশ্ববাজারে পণ্যের মূল্য কমে আসার পূর্বাভাস, ভূরাজনৈতিক উত্তেজনা হ্রাস, বিনিময় হারের স্থিতিশীলতা, আমন ধানের ভালো উৎপাদন প্রত্যাশা এবং শীতকালীন সবজির ক্রমবর্ধমান সরবরাহের কারণে মূল্যস্ফীতি কমে আসতে পারে বলে মুদ্রানীতি কমিটি মনে করে। এছাড়া ব্যাংকিং খাতের তারল্য পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছে মুদ্রানীতি কমিটি। বিশেষ করে কিছু প্রথাগত ও ইসলামী ধারার ব্যাংকে নগদ অর্থের ঘাটতি, সুদের হারের গতি প্রকৃতি, বিদেশি মুদ্রার রিজার্ভ পরিস্থিতি এবং বিনিময় হার নিয়ে কাজ করছে কমিটি। মুদ্রা বিনিময় হারের কলিং পেগ ব্যবস্থা থেকে বেরিয়ে সম্পূর্ণভাবে বাজার ভিত্তিক বিনিময় হার চালু করা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থার পর্যালোচনা করে তা আধুনিক করা এবং আমদানির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ অবশিষ্ট থাকলে তা তুলে নেওয়ার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীন সদস্যদের। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। ডক্টর তৌফিক, আপনার কাছ থেকে যেই প্রত্যাশাটা জানতে চাবো সেটা হলো যে বাংলাদেশের ব্যাংকিং খাতের তো পরিস্থিতি দুর্বল ছিল, সেই বিষয়ে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন, যার মধ্যে মূলত কেন্দ্রীয় ব্যাংক এটার দায়িত্ব নিয়েছেন, এবং কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি একটা খুবই গুরুত্বপূর্ণ মুদ্রানীতি, এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এটা প্রথম সেই অর্থে মুদ্রানীতি হবে। আমরা তো এখন পর্যন্ত অগাস্ট মাসের পর থেকে যখন নতুন গভর্নর দায়িত্ব নিয়েছেন, তিনি বিভিন্ন সময়ে তার যে নীতি অবস্থান সেটাকে স্পষ্ট করেছেন। অনেক জায়গায় নীতিগুলো বলেছেন, ব্যাংকে খাতে অনেক ধরনের পরিবর্তন এসছে, সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অনেক পদক্ষেপ এসছে। একটা নতুন মুদ্রানীতি যখন আসে তখন তো নিঃসন্দেহে আগামী 4-5 মাসে এই সেক্টরের নীতির অবস্থানগুলোকে স্পষ্ট করা হয়। আপনার ব্যাংকিং খাতের দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, তাহলে আপনার কি কি ধরনের প্রত্যাশা রয়েছে এই মুদ্রানীতি থেকে? মুদ্রানীতির যে ট্রেডিশনাল আসপেক্টগুলো, যে মানি সাপ্লাই ডিক্লেয়ার করা, একটা টার্গেট ডিক্লেয়ার করা, সেটার ভিতরে থাকা, এবং সেন্ট্রাল ব্যাংক সেগুলোই করে থাকে। ইভেন বাংলাদেশে তো সেটাও হতো না। বাংলাদেশে যে আসলে সেন্ট্রাল ব্যাংকেরই তো দায়িত্ব মুদ্রানীতির মাধ্যমেই আসলে আপনার ইনফ্লেশন কন্ট্রোল করা। সেই ইনফ্লেশনও কিন্তু বাজেটে ডিক্লেয়ার করা হতো, গভর্নমেন্টের ফিসক্যাল পলিসির মাধ্যমে ইনফ্লেশন ডিক্লেয়ার করা হতো। ইনফ্লেশনকে সামনে রেখে আমাদের সেন্ট্রাল ব্যাংক মানি সাপ্লাইটা অ্যাডজাস্ট করতো, এরকম একটা ব্যবস্থা ছিল। তো এইগুলো আমার কাছে খুব ট্রেডিশনাল মনে হয়। এবং আমি জানি না যে এইবারের বর্তমান নতুন বাংলাদেশ ব্যাংক নতুনই বলবো, কারণ এই গভর্নর মহোদয় নতুন আসছেন এবং ওনাকে আমরা আগে থেকে চিনি, ওনার সাথে কাজকর্ম করেছি, ওনার ধ্যান ধারণাও আমরা জানি। আমরা আশা করি একটা নন ট্রেডিশনাল বা মানে কী বলবো আমি, কম্প্রিহেন্সিভ একটা যাতে মুদ্রানীতি আসে। মুদ্রানীতির অর্থ মনিটারি পলিসি বা সেন্ট্রাল ব্যাংকের অবজেক্টিভ কিন্তু শুধুমাত্র মনিটারি ম্যানেজমেন্ট না,
সেন্ট্রাল ব্যাংকের অবজেক্টিভ কিন্তু ব্যাংকিং সুপারভিশনও, এবং ব্যাংকিং সুপারভিশনটা করবে কিন্তু মনিটারি ম্যানেজমেন্টকে হেল্প করার জন্য, তাই না? হ্যাঁ, এবং এখনকার সময় তো ব্যাংকিং এটা খুবই ম্যানেজমেন্ট দরকার। খুবই তো গুরুত্বপূর্ণ। আমি আশা করি যে এখনকার মুদ্রানীতি যেটা আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর মহোদয় হয়তো বা অ্যানাউন্সমেন্ট দিবেন কয়েকদিনের মধ্যে, এখানে যেন উভয় সাইডটি যেন কাভার করে। এখানে শুধুমাত্র গভর্নমেন্ট একটা মাত্র ইনফ্লেশন রেট ডিক্লেয়ার করবে, এটা তো আমি মনে করি কমপ্লিটলি বাংলাদেশ ব্যাংকের উপর ছেড়ে দেওয়া প্রয়োজন। যে গভর্নমেন্ট একটা ইনফ্লেশন রেট ডিক্লেয়ার করবে, সেটা বেসিসে বাংলাদেশ ব্যাংক শুধু তার মানি সাপ্লাই অ্যাডজাস্ট করবে, তাই না? আর অন্য কোনো কিছুর উপর কিন্তু টাচ করে না। কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টর কত বড় বড় প্রবলেম রয়ে গেছে। আমাদের এই যে আপনার গভর্নেন্স প্রবলেম, আমাদের এনপিএল, আমাদের লিকুইডিটি যে ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আগের কোনো মুদ্রানীতিতে আমি কোনো এইটাই বলতে চাচ্ছিলাম যে আগের মুদ্রানীতিতে এই বিষয়গুলোকে সম্পূর্ণ রকম উপেক্ষাই করা হতো বলা যায় আর কি। যদিও পরিস্থিতি দুর্বল ছিল, এটার কোনো রিফ্লেকশন মুদ্রানীতিতে দেখতাম না। এগুলোর কোনো রিফ্লেকশন আমাদের মুদ্রানীতির মধ্যে ছিল না। মানে বর্তমান রেজিম এগুলো থেকে বেরিয়ে আসবে এবং একেবারে ওই আগের মতো মানে শুধুমাত্র মানি সাপ্লাইকে অ্যাডজাস্ট করবে অ্যাকর্ডিং টু দ্য ডিক্লারেশন বাই দ্য গভর্নমেন্ট, ওই রকম না করে, হ্যাঁ ওটা তো করবেই, ওটা তো মুদ্রানীতির মনিটারি ম্যানেজমেন্টের প্রথম পার্ট, তাই না? ওইটাকে ফেসিলিটেট করার জন্য বা আরও সাপ্লিমেন্ট করার জন্য যে আমাদের যে বড় বড় প্রবলেমগুলো, এই গভর্নেন্স প্রবলেম, তাই না? আপনার মানি সাপ্লাই তারা কেন টার্গেট ঠিক রাখতে পারছে না? কারণ আপনার এনপিএল হচ্ছে, আপনার এই বিভিন্ন ধরনের নামে বেনামে লোন স্যাংশন হচ্ছে, লোনই তো আসলে মানি ক্রিয়েট করে, তাই না? তো এগুলো মানে এগুলোর উপরে কোনো কথাবার্তা থাকে না। এগুলোর উপরও আমাদের এবার কিছু, আমরা আশা করি আমাদের গভর্নর মহোদয় এগুলোর উপরও কিছু ডিরেকশন দিবেন। মুসলিউদ্দিন সাহেব, আপনি তো সেই অর্থে আপনারা কি আসলে সত্যিকার অর্থে মুদ্রানীতিকে অনেক গুরুত্বের সাথে দেখেন বা অপেক্ষা করেন? কারণ মানে অনেকাংশে তো আপনাদের যেই গভর্ন করার মানে সুশাসনে রাখার যেই প্রক্রিয়া, তার একটা অংশ হিসেবে এটা আসার কথা। তো আপনারা কতখানি উদ্গ্রীবভাবে এটাকে দেখেন? আসলে ব্যাংকের জন্য মুদ্রানীতিটা ইজ অবভিয়াসলি ইট ইজ ইম্পর্টেন্ট ইন দুইটা অ্যাসপেক্টে। একটা অ্যাসপেক্ট হলো যে আপনি কারেন্ট রেজিমে যে ইন্টারেস্ট রেটটা দেখছেন, যে 13, 14, 15% বা 60% এবং আপনার ক্রেডিট কার্ডে 25%, তো এইগুলোতে কিন্তু আপনার টোটাল ইনভেস্টমেন্টটা স্ট্যাগনেন্ট হয়ে আছে। আপনি দেখছেন যে ইনভেস্টমেন্ট গ্রোথ ইজ দ্য লোয়েস্ট 7% ইয়েতে। এবং নতুন ইনভেস্টমেন্ট কি, আপনি ফরেন এফডিআই এর কথা কি বলবেন? নতুন ইনভেস্টমেন্টই তো হচ্ছে না। তো এখানে অ্যাকচুয়ালি আমরা মনে করছিলাম যে হয়তোবা এখানে পলিসি রেটের একটা সিগনিফিকেন্ট রিডাকশনস আমরা যদি দেখতে পাই, তাহলে হয়তো ইন্টারেস্ট রেট কমে আসবে। তো ইন্টারেস্ট রেট কমে আসলে অবভিয়াসলি দ্য ইনভেস্টমেন্ট উইল কাম ডাউন অ্যান্ড দিস ইজ দ্যাটস ইনভেস্টমেন্ট এমপ্লয়মেন্ট উইল জেনারেট। আরেকটা আঙ্গিক আছে, সেটা হলো যে আপনি দুই তিন বছর ধরেই দেখছেন যে ফরেন কারেন্সির আপস অ্যান্ড ডাউনস এবং একটা ফ্লাকচুয়েশনস এবং আনসার্টেনিটি, বিনিময় হার তো এখন একটা অবস্থায় এসেছে। এবং আপনি রিসেন্টলি একটা সার্কুলারও দেখেছেন যে এক্সচেঞ্জ লসকে টার্ম লোনে কনভার্ট করে দেওয়ার জন্য সার্কুলার হয়েছে। বিকজ স্পেশালি ইন দ্য শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি, শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি, যাদের ট্রেড সাইকেলটা অনেক বড়, স্পিনিং ইন্ডাস্ট্রি, এদের এক্সচেঞ্জ লস হয়েছে 86 থেকে 114, দ্যাট ইজ অ্যাবাউট 26%, 30% ইয়ে। তো আমাদের এখানে প্রফিট মার্জিন কতটুকু থাকে? সেখানে যদি আপনার এক্সচেঞ্জ লসেই যদি আপনার 5 to 10% ডিভ্যালুয়েশনের কারণের জন্য যদি সে লস করে যায়, তাহলে তো অ্যাকচুয়ালি অল দ্য বিজনেস পিপল আর ইন ভেরি স্ট্রেন কন্ডিশনস। যারা আগে তাদের লোনগুলোকে মপ আপ করতে পারছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট যাদের লাইবিলিটি আছে তাদের ওভার দ্য লাস্ট 6 months 9 to 14%। তো 9 to 14%, how they will jump into this, how they will adjust their inflow? তাদের স্যালারি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বেড়ে গেছে, এনার্জি প্রাইসেস বেড়ে গেছে, গ্যাসের প্রাইস বেড়ে গেছে, তাই না? তো এইটা কিন্তু আমরা ব্যাংকের ব্যালেন্স শিট তৈরি করছি আমি অ্যাক্রুয়াল বেসিসে, উই আর হ্যাপি। আমরা ব্যালেন্স শিটে অ্যাক্রুয়াল বেসিসে নিয়ে এসে উই আর মেকিং প্রফিট, উই আর শোয়িং প্রফিট অ্যান্ড অল দিস থিংস, বাট আলটিমেটলি যখন আমাদের অ্যাকচুয়াল কালেকশনসের কোশ্চেন আসবে, অবভিয়াসলি আমি দেখছি যে দ্যার উইল বি হিউজ প্রেশার অন এনপিএল। না মানে বাংলাদেশে ব্যবসা পরিবেশ যদি ভালো না হয়, ব্যাংকিং খাত তো মানে নিজে কিভাবে ওইটাকে সার্ভাইভ করবে? কারণ ব্যাংকিং খাত তো একটা সহকারী সেক্টর। আপনি যেটা বলছেন যে ইয়েস, ওই পরিবেশের জন্য বা ওভারঅল ডেভেলপমেন্টের জন্য আমি ডিসকাস করছি ইকোনমিক ফ্যাক্টর, নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরও আছে। আপনি শুধুমাত্র ইনফ্লেশন কন্ট্রোল কিন্তু মনিটারি সাপ্লাই দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। আপনি নন ফাইন্যান্সিয়াল ইস্যুজ আর ইনভলভড বিকজ আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে ডিস্টার্বের কারণ হতে পারে, মানুষ হোর্ডিং করছে,
গুডস সেই কারণের জন্য হতে পারে, আপনি সিজনালিটি গুডসের সিজনালিটি আছে সেটার কারণের জন্য হতে পারে, আমাদের অল্টারনেটিভ ইম্পোর্ট সাবস্টিটিউট আছে সেই ইম্পোর্ট সাবস্টিটিউটটা ঠিক সময় আসলো না সেটার কারণের জন্য হতে পারে। ইভেন এখনকার সময় যেটা দেখছি যে ফরেন রেমিটেন্সের যারা হোর্ডিং করে এক্সচেঞ্জ হাউসগুলা, দে আর অলসো হোর্ডিং দ্যাট ডলার, এবং আপনি যখনই ডলারকে ইয়ে করছেন তখন ডলার দে আর জাস্ট সাপ্লাইং দ্য ডলার, যখনই আপনি ডলারকে স্টেবল করার চেষ্টা করছেন তখনই আবার কমে যাচ্ছে। আপনি সিম্পল দুইটা ফিগার দেখেন যে লাস্ট ইয়ার ছিল 2.18 বিলিয়ন, তার আগে ছিল 2.61 বিলিয়ন। Then what is the difference? Because of the difference that dollar has become this stagnant 122. So still there is আমি দেখছি যে ডলারের উপরে হিউজ প্রেশার কিন্তু রয়ে গেছে, এবং আমি তখনই একটু নিঃশ্বাসটা খুব ইয়ের সাথে ফেলবো যখন আমি দেখবো যে স্পেশালি এই দুটো জায়গায় বিকজ বাংলাদেশ ইজ এ ফুলি ডেভেলপড কান্ট্রি। আমি আলোচনায় ফিরবো, আমি একটা ছোট বিরতিতে যাচ্ছি, আরো জানতে চাবো ব্যাংকিং খাতের সুশাসনের বিষয়গুলোও আসবে, নিঃসন্দেহে এর সাথে অর্থনীতির অন্য চলকের বিষয় আমি আনবো। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে একটা ছোট বিরতি নিচ্ছি, আমরা আলোচনায় ফিরবো, আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আজকে আমরা এই অনুষ্ঠানে কথা বলছি যে আমাদের মুদ্রানীতি যেটা আছে, বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতি ঘোষণা করতেন, সেখানে ব্যাংকিং খাতের যেই এক্সপেকটেশনগুলো সেগুলো কেমন হয়। ডক্টর তৌফিক, বিরতির আগে মুস্তাদিন সাহেব বলছিলেন যে আমাদের আসলে একটা বড় বিষয় হলো, আমি যেটা বুঝলাম যে এক্সপেকটেশন কন্ট্রোল করা, এবং নিঃসন্দেহে মুদ্রানীতির একটা বড় কাজ এটার তিনটা এক্সপেকটেশনের কথা আমরা বলি। একটা হলো যে আমাদের অবভিয়াসলি সবাই তো আমরা চাই যে আমাদের সামনের দিনে মূল্যস্ফীতি কেমন হবে এটা বুঝতে চাই। আমরা বুঝতে চাই যে আমার সামনের দিনের সুদের হারের পরিস্থিতি কি হবে, এবং একই সাথে আমি বুঝতে চাই যে আমার বিনিময় হারের পরিস্থিতিটা কেমন হবে। সুতরাং এই তিনটা জায়গায় একটা ভারসাম্য আনার কথা ওনারা বলেছেন। সত্যিকার অর্থে এইটা কি মানে আমি মানে অন্যগুলোর কথা হয়তো কঠিন হবে, যেমন মূল্যস্ফীতির কথা আমরা বলি যে অনেক বেশি, আমার তো কোর ইনফ্লেশনের বিষয়। আসলে আমরা তো সার্বিকভাবে ইনফ্লেশন দেখি, ভাবি যে মুদ্রানীতি দিয়ে পুরাটাই করা যাবে, আসলে তো তা হবে না। কিন্তু এখন অনেক বড় চিন্তার মানে জায়গা যদি আমি নিয়ে আসি যে বিনিময় হারের দিকে, বিনিময় হারে আমরা এখন ক্রলিং পেগ নামক একটা পরিস্থিতির ভিতরে আছি। এই জায়গাটাতে আপনি মনে করেন যে আরেকটু আমাদের বাজার কেন্দ্রিক অবস্থায় যাওয়ার মতো কি পরিস্থিতি এসছে, না আমাদের আরেকটু সময় লাগবে? এই তিনটার মধ্যে আসলে আপনার কি বলে ইন্টারেস্ট রেট, এক্সচেঞ্জ রেট এবং মুদ্রানীতিটা কিছু শিথিল করা, তো এখানে তো আসলে আমরা এই ডিলেমার মধ্যেই তো আছি, তাই না? আসলে এই ইন্টারেস্ট রেট যদি আপনি যেটাকে আমরা ওই আপনার কি বলে উদার মুদ্রানীতি বলবেন, ওইটা যদি আপনি যদি ইন্টারেস্ট রেট যদি কমাতে চান, হয়তো বা ইনভেস্টমেন্ট বাড়বে, কিন্তু আপনার ইনফ্লেশনের কী অবস্থা হবে, তাই না? বা আপনি এক্সচেঞ্জ রেটের ব্যাপারে আসছেন, উনি যে এক্সচেঞ্জ রেটের ব্যাপারে যে ইস্যুগুলো তুললেন, এক্সচেঞ্জ লস এবং অন্যান্য ব্যাপারগুলো, এখানে কিন্তু আসলে কিছু জিনিসপত্র কিন্তু আমরা কী বলে টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারি। যেমন ফর এক্সাম্পল এক্সচেঞ্জ লসের ব্যাপারটা উনি যেটা বললেন, আমাদের দেশে কিন্তু একদম ফরওয়ার্ড মার্কেট টোটালি ইনএক্সিস্টেন্ট। কারণ ফরওয়ার্ড মার্কেট আপনি করতে পারেন না, আপনি কেন এক্সচেঞ্জ লস নিয়ে এখন? ফরওয়ার্ড মার্কেটটা যদি আমার দর্শকদের জন্য একটু ভালো করে বুঝিয়ে দেন। ফরওয়ার্ড মার্কেটটা হচ্ছে যে আমার ট্রানজ্যাকশনটা হবে ধরুন 6 মাস পরে, বা ধরেন আজকে আপনি একটা এলসি ওপেন করবেন, আপনার ইম্পোর্ট হবে রোজার আগে,
বা রোজার পরে বা কোরবানি ঈদের আগে, তাই না? তো এখন কোরবানি ঈদের সময় আপনার রেট অফ আপনার এক্সচেঞ্জ রেটটা কেমন হবে সেটা তো আপনি বিনিময় হারটা জানেন না, কেমন তাই হবে, না? হ্যাঁ। বিনিময় হার কেমন হবে সেটা জানেন না। তো সেটা এখানে বসে ব্যাংকাররা পারে, ব্যাংকারদের কিছু টেকনিক আছে, তারা এটা আজ করতে পারে ইন্টারেস্টের ডিফারেন্সিয়ালটা হিসাব করে যে কত হতে পারে। Correct. তো সেইটার বেসিসে আপনাকে একটা রেট সে অফার করবে। তার মানে ট্রানজ্যাকশনটা আজকে হবে, কিন্তু আপনার কিন্তু Market rate টা মার্কেট fixed হয়ে কেনা যাবে। বেচাটা হবে কিন্তু 3 মাস পরে ওই রেটে, তাই না? সুতরাং রেটটা আজকে ডিটারমাইন হবে, কিন্তু কেনা বেচাটা হবে 3 মাস পরে। তো এই ধরনের ব্যবস্থা আপনাকে নিতে হবে, আপনাকে ফরওয়ার্ড মার্কেটে যাওয়া এবং লাগবে। এইটা আপনাকে সাধারণত যে কোনো দেশেরই মানে একটা মোটামুটি একটা বিরাট উন্নত মার্কেট। বাংলাদেশের দেশে ফরেন এক্সচেঞ্জ থাকা মার্কেট উচিত। তো টোটালটাই আপনার স্পট ডোমিনেটেড। ইয়েস, আরও সবচেয়ে বড় কথা হলো টোটালটাই আপনার ডলার ডোমিনেটেড, তাই না? এই যে কারেন্সি সোয়াপ ওনারা করে ইচ্ছে করে না তো, ডেফিনেটলি, কারণ সবাই আপনার ডলার ডোমিনেটেড, সবাই আপনার ডলার চায়। তারপরে ইন্টারেস্টেড সোয়াপ, এই সমস্ত প্রোডাক্টগুলো বাজারে আনতে হবে, এগুলো চালু করতে হবে, তবেই ওনাদের লাইফ অনেক ইজি হবে, তাই না? এতটা অনিশ্চয়তার মধ্যে ওনারা থাকবে না। এইটার ব্যাপারে কি কোনো এখন পর্যন্ত মানে এগুলো একটা তো আমরা যেটা বলছি যে আসলে ব্যবস্থাপনার একটা উন্নতির চেষ্টা করছি প্রতিদিন আমাদের সেটাই। মানে ইংরেজি ভাষায় বলে ফায়ার ফাইটিং, আগুন নিভাতেই আমার প্রতিদিন চলে যাচ্ছে। আর এইগুলো হলো আরেকটু মধ্যমেয়াদী সংস্কারের বিষয়। হ্যাঁ, সো একটা সংস্কার হলো আমি ভাঙ্গা ঘরকে রিপেয়ার করার চেষ্টা করছি, কারণ নতুন করে তৈরি করার এই যে একটা প্রচেষ্টা, এইটা কি অনেক কেন্দ্রীয় ব্যাংকের এখনো মনোযোগ এসছে বলে আপনি মনে করেন? না, কেন্দ্রীয় ব্যাংকে মনোযোগ আসেনি, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের মনোযোগটা আনতে হবে। কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে বলে দেয়, আদারওয়াইজ কেন্দ্রীয় ব্যাংক তো এইভাবেই পারবে না ট্রেডিশনালি করতে। যে আপনিও মনে করেন যে এই ধরনের নতুন মানে ব্যবস্থাপনার যে টুলগুলো আছে ব্যাংকিং খাতে, সেইগুলোর এখন আনার একটা বড় সময়, কারণ আমরা একটা সংস্কারের সংস্কৃতির মধ্যে অন্তত যাচ্ছি। সেটা দেখেন স্যার ঠিকই বলেছেন, এটা ফরওয়ার্ড বুকিং করতে গেলে আমাকে আবার এক্সপোর্টারদের কাছে কিন্তু ওইটা আবার অ্যাসিওর থাকতে হবে যে আমি এক্সপোর্টারের কাছে ওই 90 ডেজের ভিতরে বা ওই 120 ডেজের ভিতরে আমি এই পরিমাণ ডলার পাবো, তখন আমি ওর সাথে ফিক্স করে ওর সাথে রেট ইয়ে করবো, মাঝখানে একটা স্প্রেড রাখবো। কিন্তু বর্তমান ফর দ্য লাস্ট আই থিঙ্ক দ্য 2 years the imbalance of export and import is such a conditions that the encashment of this export proceed is less than the আপনার সেটেলমেন্ট অফ দ্য তার ইম্পোর্ট মানে আপনি প্রসিড। বলছেন যে আমার রপ্তানি আয়টা যখন যে- আসার দরকার কারেক্ট, তখন অতখানি আসছে না সময় মতো এবং আসছে তার তুলনায় ইম্পোর্টটা বেশি না হচ্ছে। আসার মানে কোথায় আটকে যায়? মানে এটা কি এরকম হয় যে এক্সপোর্টাররা যারা আছেন রপ্তানি করছেন তারা কিছুটা ধরে রাখেন কারণ তারা ভাবছেন যে টাকা আর একটু অবমূল্যায়িত হবে ডলার? দুইটা জিনিস আছে। একটা হলো যে আপনি যে এক্সপোর্টের একটা সিগনিফিকেন্ট পোর্শন তো তার ব্যাক টু ব্যাকে পেমেন্ট হয়ে যাচ্ছে, তো তাহলে যে পরিমাণ সে এনক্যাশমেন্ট করতেছে টুয়ার্ডস পেমেন্ট অফ দি স্যালারি এক্সপেন্সেস এন্ড অল দিস থিং, সেটা দিয়েই কিন্তু আমরা আবার সিঙ্গেল ইম্পোর্টে যারা কমোডিটি বা সিঙ্গেল ইম্পোর্ট করে ওই পেমেন্টটা করে থাকি ওই ডলারটা, তাহলে ওই ভ্যালু এডিশনটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে, ওই এক্সপোর্ট প্রসিড এনক্যাশমেন্টটা কমে যাচ্ছে। আপনি ভলিউম বাড়ছে কিন্তু যে এনক্যাশমেন্টটা করলে আমি ওই ডলারটা পাবো সেইটার অ্যামাউন্টটা কমে যাচ্ছে। দ্যাট ইজ দ্য কেন কমে যাচ্ছে? আচ্ছা, কারণ আমার তো correct. আমার যদি আমি বলি আমি মূল্য যেটুকু আমি রাখি আর কি, correct. একটা হলো যে আমার যা রপ্তানি করি Correct. তার একটা অংশ দিয়েই আমরা আমদানি করেন, এটাকেই ব্যাক টু ব্যাক এলসি বলে, আমি Correct. দর্শকদের সুবিধার জন্য বলছি। Correct. বাকি যেটা থাকে ধরেন 100 টাকা আমি রপ্তানি করলে জি। আমি 60 টাকাই আমার আমদানিতে চলে যাচ্ছে ব্যাক টু ব্যাক। প্রত্যেকটা গার্মেন্টস টেক্সটাইল দ্যাট ইজ দ্য লাইফ লাইন অফ আওয়ার কান্ট্রি, তাদের স্প্রেড কমে যাচ্ছে। তাদের আগে যে সিএম পোর্শন কন্ট্রিবিউশন মার্জিন আগে সে ফর এক্সাম্পল 20% থাকতো বা 15% থাকতো, ইট হ্যাজ কাম ডাউন নাই অনলি দ্য 5%, 5 to 6, তাই কি 7%। এতখানি কমে গেছে? এটা কমে গেছে। তার কারণটা কি? কারণটা হলো যে একটা হচ্ছে যে আমাদের তো সব কিছুই তো ইম্পোর্ট বেস, তো বাইরে ইনফ্লেশন হলে কি হবে, ওই প্রোডাক্টের প্রাইস বাইরে বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় আবার বায়াররা কিন্তু তাদের প্রাইসকে বাড়ায় নাই, আচ্ছা, যার ফলে হচ্ছে কি টু কিপ অন রানিং অফ দেয়ার ফ্যাক্টরি, তারা কিন্তু ওইটাতে তাদের ওভারহেডকে কন্টিনিউ করার জন্য দে আর কন্টিনিউইং দেয়ার বিজনেস, ভলিউম বেড়েছে। কিন্তু আপনি যদি ব্যাংকের যদি এনক্যাশমেন্ট দেখেন যে পরিমাণ ডলার কত এনক্যাশমেন্ট হয়েছে, সেখানে কিন্তু আবার ভলিউমের ওই গ্রোথটা আপনি আপনার দেখবেন না। দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান। সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট আপনি দেখেছেন যে এই লাস্ট 4 months দ্য রেমিটেন্স ইজ ওকে, তার আগে কিন্তু দ্যাট ইজ ড্রাস্টিক্যালি ফল করেছিল। হ্যাঁ 6 মাসে বেশ ভালো হ্যাঁ, আমাদের এবং আছে ড্রাস্টিক্যালি ফল করেছিল। এবং আপনি আরেকটি শব্দ ইদানিং দেখবেন যে ট্রেড বেস মানি লন্ডারিং একটা শব্দ আছে,
যে আপনি মানে বাণিজ্যের আড়ালে যে Correct, টাকা correct. পাচার হয়। এইটা কিন্তু দ্যাট ইজ আমি বলবো যে অবভিয়াসলি এটা এখন কন্ট্রোলে এসছে আপনার দেশ কিন্তু এটা কিন্তু একসময় হিউজ বড় অ্যামাউন্ট অফ বিষয় ছিল। এবং অর্থ পাচারের একটা বড় নিয়ামক হিসেবে আমরা অর্থনীতি শ্বেতপত্রেও দেখেছি যে এটা একটা আরেকটা বড় ছিল বিষয়। বাংলাদেশের যে কোনো দেশের জন্য সেটা হচ্ছে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এইগুলোকে কম্পেনসেট করার জন্য যে দেশে যত বেশি এফডিআই অ্যাট্রাক্ট করতে পারে, সে ইনফ্রাস্ট্রাকচার বলেন, ইন্ডাস্ট্রি বলেন, তাহলে কিন্তু এই যে ইমব্যালেন্সগুলো কিন্তু আস্তে আস্তে হয়ে যায়। আপনি কত বছর, আই থিঙ্ক ফর দ্য লাস্ট 2 to 3 years, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই কারেন্ট অ্যাকাউন্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট দুইটাই আপনার প্লাসে এখন এসছে। এবং এই যে আপনি যেভাবে শুরু হয়েছিল ডলারের ডিভ্যালুয়েশনস, এই 122 আছে কিন্তু ফর দ্য 6 months। আমরা এক্সপেক্ট করছিলাম যে এই বছর হয়তো পুরাটা পাবো, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে আবার যে ডলারের উপরে প্রেশার রয়েছে এটা ফার্দার আমি দেখছি যে একটা নক করছে ফার্দার আপনার ডিভ্যালুয়েশনের মনে হচ্ছে ক্ষেত্রে। সামনের দিনে আবার সামনের দিকে ডলারের দাম আরেকটু ডলারের বাড়বে। দিয়ে বেড়ে যাচ্ছে। এবং ফাইনালি বিজনেসের অপারেশন কস্টও কিন্তু বেড়ে গেছে। আপনি যদি দেখেন যে আমি তো এটা একটা বললাম যে নট অনলি দ্য ইন্টারেস্ট রেট, আপনি তাদের যে অপারেশনাল কস্ট, দ্যাটস অলসো সো এইগুলো যদি টোটাল জিনিসটা যদি প্রাইসটা দিয়ে যদি কম্পেনসেট না হয়, তাহলে তো দ্যার উইল বি প্রেশার অফ দ্য মার্জিন। So that's why that is still the country is struggling of this is due to the imbalance. যদিও আপনি দেখতেছেন যে 12% গ্রোথ আছে এক্সপোর্টের, আপনার ডাবল ডিজিটের গ্রোথ আছে রেমিটেন্সের, এটা কিন্তু এইটার সুফলটা কিন্তু টোটালটা আসছে না, পুরোটা পাচ্ছি না। সুতরাং That's the reason. একটা আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের নিট কতখানি রপ্তানি হচ্ছে এই বিষয়ে মনোযোগটা বোধহয় আরেকটু এবং বেশি, রপ্তানি দেখবার প্রসিডগুলার দরকার। টোটালটা আসছে কিনা, দ্যাট ইজ অলসো এ বিগ কোশ্চেন ফর তো সেটাও কিন্তু আমি ওই যে আপনি যেটা বলেন যে বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের দুটো জায়গা আছে, একটা আমদানির ভিতরে হতে পারে, রপ্তানির ভিতরে হতে পারে। সুতরাং সেই সতর্কতাটাও আমরা পেলাম। দর্শক, একটা ছোট বিরতিতে আবার যাচ্ছি, আমাদের সাথে থাকবেন, আমরা আলোচনায় ফিরবো, জানতে চাইব মুদ্রানীতিতে আমাদের কি আশা করা উচিত। এটা দাও। একা লইতে পারবেন তো? মজা করো মিয়া, বাইতে বিশেষ কুটুম আইছে মনে হয়। পারুলে দেখতে আসবো। ওর বয়সটা জানি কত হইল? আরে ক্লাস 7-এ পড়া মেয়ে, ওর বয়সই বা কত হবে? বাচ্চা মেয়েটারে বিয়ে দিচ্ছেন, আপনি কেমন মানুষ? পাত্র ভালো, সমস্যাটা কই? পুরাটাই সমস্যা। ওর বয়স তো এখনো 18 হয় নাই। মাইয়াজার টেনশন তার, এত কথা কওনের কিছু নাই। দাও মাছ ঢুকাও। আপনার কাছে মাছ বেচুম না, 18 হয় নাই এখনো। 18 হয় নাই, 18 হইব। কবে হবে? বাল্যবিয়ে রুখতে এক হয়েছে সারা দেশ। যেখানেই থাকুন প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান, খবর দিন স্থানীয় প্রশাসনকে। কল করুন 109 নম্বরে। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলো তালে তালে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আবার আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম আমাদের মুদ্রানীতিতে ব্যাংকিং খাতের দৃষ্টিভঙ্গি থেকে কি ধরনের প্রত্যাশা থাকা উচিত। আমার সাথে আলোচনায় আজকে যুক্ত আছেন আমাদের ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, তিনি সাবেক ডিজি বাংলাদেশ BIBM, যে ব্যাংকিং খাতের ম্যানেজমেন্টের যে ইনস্টিটিউশন সেটার, এবং আমার সাথে আছেন জনাব মোসলেউদ্দিন আহমেদ, তিনি শাহজালাল ইসলাম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে আছি। মোসলেউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে এই পর্বের আলোচনা শুরু করছি। আপনি এখন পর্যন্ত যেই আপনার প্রত্যাশার কথা বলেছেন তার ভিতরে আপনি সুদের হারের কথা এবং বিনিময় হারের কথা এটা বলেছেন। ব্যাংকিং খাতের সুশাসন একটা বড় চিন্তার ভিতরে ছিল এবং গত 6 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে অনেকগুলো জায়গায় আমার মনে হয় যে সেইটাই একটা মনোযোগের ভিতরে কাজ হচ্ছে। কতখানি সফলতা আসবে এটার জন্য আমরা এখন সামনের দিনেও তাকিয়ে আছি। এই ব্যাংকিং খাতের সুশাসনের দৃষ্টিভঙ্গি থেকে যেন আমরা সেই আগের জায়গায় ফেরত না যাই, একটা তো মেরামতের কাজ চলছে। আপনি মুদ্রানীতির পক্ষ থেকে কি ধরনের ব্যাখ্যা বা জায়গাগুলোকে ওই যে আমি বলি স্পষ্টীকরণ, ক্ল্যারিফিকেশন করার কথা বলবেন, যেটা আমাদেরকে একটা দিকনির্দেশনা দেবে? কারণ যারা আমানতকারী আছি, আমরা যারা ব্যাংকের ছোট ছোট গ্রাহক আছি, তাদের একটা বড় চিন্তার ভিতরে কিন্তু থাকে যে আসলে, কারণ তারা অতখানি
বড় ব্যবসায়ীরা হয়তো জানেন যে কোন ব্যাংকের পরিস্থিতি কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আমাদের জন্য কি বার্তা থাকবে, কোথায় আমাদের দৃষ্টিভঙ্গি রাখা উচিত, সেই জায়গা থেকে কি পরামর্শ দেবেন? একটা হলো যে আমার কাছে মনে হয় যে গভর্নেন্সের এখনো কোনো কিছুই আসলে ব্যাংকের কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। গভর্নেন্সের it needs a massive reconstructions. I think Bangladesh Bank is working on it. আপনারা বোধহয় উইদিন দ্য মান্থ অফ জুন একটা কম্প্রিহেন্সিভ দেখবেন যে গভর্নেন্স প্লাস যে সমস্ত স্ট্যাবিলিটির উপরে একটা তারা দিবে। এই যে still all the banks are being treated as the business houses or corporate houses of some people, যে যারা হচ্ছে তারা মালিক, নিজেদেরকে মালিক বলে এবং তারা মনে করে যে দ্যাট ইজ দে ওয়ান্ট টু বাট এই ব্যাংকের এই টোটাল জিনিসটা কিন্তু অ্যাবসলুটলি ইট ইস এ প্রফেশনাল ইস্যুজ এবং ইটস এ ভেরি উই ডিল উইথ দ্য মানি, উই ডিল উইথ দ্য পিপলস মানি and we finance the money and we recover the money and as well as আমাদের একটা সিগনিফিকেন্ট পোর্শন কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে জড়িত। তো সুতরাং এখানে যদি ওই প্রফেশনাল পিপলদের ওই চিন্তাশক্তি অ্যাপ্লিকেশনদের সুযোগ না থাকে, তা আমাদেরকে যদি সবসময় আজ্ঞাবহ হয়ে কাজ করতে হয়। ব্যাংকিং খাতে আমরা বলি যে ব্যাংক খাতের উদ্যোক্তা বা কেউ কেউ আরেকটু বলেন যে স্পন্সর্ড ডাইরেক্টরস, কিন্তু ওই যখন আমরা আলোচনা করি আমরা বলি ব্যাংকের মালিক শব্দটা, আপনি বলছেন যে এটা পেশাদারিত্বের ভিতরে চালাতে হবে, তো এটা তো একটা মুদ্রানীতির ব্যাপার না, কিন্তু এইটাই কি পরিবর্তন আপনি মনে করেন? আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি প্রায় 8 বছর চাকরি করেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজমেন্ট পজিশনসে। আই হ্যাভ দ্য অপরচুনিটি টু সি দেয়ার এই দিস সর্ট অফ গভর্নেন্স ইস্যুস। আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ব্যাংক, ওয়ার্ল্ডের সর্ববৃহৎ ব্যাংক ইন টার্মস অফ দ্য ব্রাঞ্চেস, যতগুলো শাখা আছে এবং ইন্ডিয়ার তো দ্যাটস দ্য লার্জেস্ট ব্যাংক। সেইখানকার আমি বোর্ডের আমি আপনাকে বলি যে নাম্বার 1, সেখানে কোনো মিনিস্ট্রির কোনো ধরনের কোনো ডিভিশন নাই। দ্যাট ইজ অলদো ইটস এ গভর্নমেন্ট ব্যাংক বাট ইট ইজ নট এট অল এনি কানেকশনস উইথ দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। সরকারি বাণিজ্য। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ওইখানকার বোর্ডের আমি দেখেছি যে ইন্ডিয়ান হু আর ওয়ার্কিং ইন এমআই মতো, আপনার ইন্ডিয়ান যে আপনার কিলগ বিজনেস ইনস্টিটিউট আছে, হার্ভার্ড আছে, কেমব্রিজ আছে, ওইখানে যারা অধ্যাপনা করেন ওনারা কিন্তু ওই বোর্ড মিটিংয়ের দিন এখানে চলে আসেন। আচ্ছা, ওখানে চলে আসেন এবং তাদেরকে কিন্তু ওইভাবে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং দ্য চেয়ারম্যান ইজ দ্য এক্সিকিউটিভ চেয়ারম্যান। যে সবথেকে কম বয়সে ডিএমডি হবে, হি উইল বি এলিজিবল ফর being the chairman so that he can continue for the longest time for being the chairman. So being a chairman, he knows for the last 40-50 years he is working with this bank. So he knows the nitty-gritty of that bank, কোথায় কি দুর্বলতা আছে এই আছে। He is the chairman এবং chairman is the executive post and chairman is functioning this all these things. আমাদের এখানে যেরকম ব্যবস্থাপনা পরিচালক আপনারা আছেন হলো নির্বাহী পদগুলো, ওখানে ব্যবস্থাপনা পরিচালক আছে কিন্তু সিইও না। ব্যবস্থাপনা পরিচালক ইজ নট দ্য সিইও, ওখানে চেয়ারম্যান ইজ দ্য সিইও এবং চেয়ারম্যান ঠিক স্পন্সর্ড ওই শেয়ার হোল্ডার না, তিনি পেশাদারী জায়গায়, উনি অ্যাবসলিউটলি পেশাদারী জায়গায় আছেন। তো আমরা কিন্তু সবকিছুই দেখছি, জানছি। একটা সিম্পল অ্যারিথমেটিক, আজকে ইউ লুক ফর দ্য সোনালী ব্যাংক, আপনি দেখেন এই সোনালী ব্যাংক আর আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমি যদি বলি দে হ্যাভ দ্য 132 ওভারসিজ ব্রাঞ্চেস ইন দ্য 80-80টা দেশে তাদের ব্রাঞ্চ আছে, 132টা। আমাদের একটা ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে বাইরে, যে ব্রাঞ্চটা দু একটা ব্যাংকের আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর মূলত তো রেমিটেন্স, আমরা হাউ মাচ মানি উই আর স্পেন্ডিং অ্যাজ এ অ্যাড কনফার্মেশন অ্যাডভাইজিং থ্রু দ্য আদার ব্যাংক। ওদের আমি বলছি 2002 সালের ফিগার, আমাদের বোধহয় টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি যত ইনভেস্টমেন্ট আছে, ক্রেডিট আছে, তার থেকেও বেশি অ্যামাউন্ট অফ ক্রেডিট, several lakhs আই থিঙ্ক দ্য বর্তমান ইয়েতে। এবং আমি 2002 সালের কথা বলছি, তাদের আফটার ট্যাক্স প্রফিট ছিল 6,000 কোটি রুপি এবং তাদের এনপিএল ছিল 5-এর নিচে। দ্যাট ইজ দ্য সো আমরা কেন পারবো না? আমি কেন আরেকটা ছোট্ট একটা মিনিট বলে শেষ করছি। দেখেন, আমরা যে এই যে গভর্নেন্স বা কথা বলছেন, আমি সিম্পল একটা বলি যে আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কল মানি রেট বেড়ে যাচ্ছে, এই কে বেশি নিয়ে নিচ্ছে। আমি একবার ওদের ট্রেজারিতে বোম্বেতে বসেছিলাম, যে হাউ দ্য ট্রেজারি ফাংশন ইজ অপারেটিং, আমাকে একটা সুযোগ দিয়েছিল। তো ওখানে বিভিন্ন ব্যাংক তার ট্রেজারি অপারেশন করছে।
তো করতে করতে ওরা বাড়াচ্ছে। তো এইখান থেকে শুধুমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যিনি ডিলার, উনি বললেন যে হ্যালো মিনস হচ্ছে তুমি আর বাড়াও না, থেমে যাও। দেন ও করলো না, স্ট্যান্ড চ্যাট, সে আরো 50 বেসিস পয়েন্টে সে করলো, সে জাস্ট 2,000 কোটি টাকা ওখানে সে হ্রাস করে দিল, দিয়ে আবার মার্কেটকে ডাউন করে দিল। সেই সুযোগটা আমার মনে হয় যে এক সময় ছিল, এখন তো সোনালী ব্যাংকের সেই পরিস্থিতি নাই। So actually this is the control mechanisms of a government bank to control the entire banking environment. রাষ্ট্রের অনেক আমদানি করার ক্ষেত্রে, অনেক অর্থায়নের ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয় ব্যাংকগুলোকেই আমরা করি এবং সেইটাকেই ব্যবহার করি যখন অন্যের সুযোগ হয়। আমার জ্বালানিতে আমদানি থেকে শুরু করে অন্যান্য যে প্রজেক্টের যে আছে, সুতরাং একটা ভূমিকা আছে। কিন্তু আমার মনে হয় যে দুটো বিষয় উনি খুবই গুরুত্বের সাথে নিয়েছেন, কিন্তু দুটোই খুবই বড় সংস্কারের বিষয়। একটা হলো যে আমরা কিভাবে সার্বিকভাবে সকল ব্যাংকের ভেতরে পেশাদারিত্ব আরও প্রতিষ্ঠা করতে পারি, আর দ্বিতীয়টা হলো যে আমার রাষ্ট্রীয় মালিকানাধীন যে ব্যাংকগুলো আছে এইটাকে শক্তিশালী করে আমার যে ওই ব্যাংকিং খাতের ভিতরে যেই অস্থিতিশীলতা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এই ধরনের সংস্কার করার ক্ষেত্রে তো আমরা একটা বড় জিনিস বলছিলাম যে এক সময় আমাদের নিজেদের পেশাদারি জায়গা থেকে দাবি ছিল ব্যাংকিং খাতের কমিশন করবার কথা। বাংলাদেশে অনেক কমিশন হলো, ব্যাংকিং খাতে সেই অনেক বড় হলো না। আমরা কিছুটা হয়তো ফায়ার ফাইটিংটাকে এখানে গুরুত্বের সাথে এনেছে, কিন্তু বড় আকারের কোনো কমিশনের ইস্যু করি নাই, যেটা মধ্যমেয়াদী সংস্কারের বিষয়। এই ব্যাপারে কি আপনার কোনো পরামর্শ হচ্ছে যে আমরা এই একটা অন্য প্রক্রিয়ার ভিতর দিয়ে এগিয়ে যাব? না, অন্য প্রক্রিয়া না, কারণ আসলে ডিসকাশন তো হচ্ছে মনিটারি পলিসি না, মনিটারি পলিসি ফ্রেমওয়ার্কের মধ্যেও এটা আনা যায়, বা এটার সাথে এটা ইন্টার রিলেটেড। তো আমি তো বললাম যে মানি সাপ্লাই ইজ অলসো গেটিং এফেক্টেড বিকজ অফ দিস গভর্নেন্স অ্যান্ড অল দিস থিংস, তাই না? সুতরাং আপনি যদি একটা স্ট্রাকচারালি চিন্তা করেন, প্রথম জিনিস যেটা হবে যে ওই ইন্টারেস্ট ফিক্স আপ করার ব্যাপারে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট শুড ট্রান্সফার দিস রেসপন্সিবিলিটি টু সেন্ট্রাল ব্যাংক, বুঝছেন? কারণ এইটাই আপনার থিওরি, এইটাই আমরা লেখাপড়া করি, ওইটি সব দেশের সেন্ট্রাল ব্যাংক তাই করে। ইন্টারেস্ট রেট ফিক্স আপ করবে গভর্নমেন্ট, আর এটারে ম্যানেজ করবে বাংলাদেশ ব্যাংক। এটা হয় নাকি? এইখানে তো আপনার সবচেয়ে বড় আরেকটা সরকারের অর্থ মন্ত্রণালয়ের যে করায়ত্তের বাইরে থেকে আনার কথা। আমার মনে হয় যে গভর্নর সাহেব কিছুদিন আগে পত্রিকা একটা সাক্ষাৎকারে উনি বলেছেন যে সত্যিকার অর্থে স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ, সত্যিকার অর্থে স্বাধীনতা দিতে। আচ্ছা, সেকেন্ডলি উনি যে আপনি প্রশ্নগুলো তুললেন, এগুলো মুসলিম ভাই বললেন, এই প্রত্যেকটা ব্যাংকের, আমি তো আসলে প্রাইভেট ব্যাংক এবং ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করতে চায় না, কারণ ব্যাংক ইজ ব্যাংক, ব্যাংকগুলো গভর্নড হবে। এটা ব্যাংকের মালিক আপনার মিনিস্ট্রি নাকি ব্যাংকের মালিক সাধারণ ডিপোজিটার, ওইটার থেকে সবচেয়ে কথা হলো ব্যাংকগুলো কীভাবে গভর্নড হচ্ছে, তাই না? এবং অলরেডি আছে সেগুলো আস্তে আস্তে আমরা সব নষ্ট করে ফেলছি। যেমন প্রত্যেকটা ব্যাংক পরিচালনা করার জন্য ডিরেক্টর কার হবে তার একটা ফিট অ্যান্ড প্রপার টেস্ট আছে, তাই না? এবং সেন্ট্রাল ব্যাংক শুড হ্যাভ দ্য রাইট যে ভদ্রলোক আপনার এই ফিট অ্যান্ড প্রপার টেস্ট আপনার কোয়ালিফাই করবে না, তাকে সেখান থেকে রিমুভ করা। হ্যাঁ, এখন গভর্নমেন্ট ব্যাংকের ক্ষেত্রে যেমন উনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করেছেন, অ্যান্ড হি উইল ডেফিনেটলি বিয়ার মি আউট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডিরেক্টরদের কিন্তু নমিনেট করতেছে গভর্নমেন্টই, তাই না? কিন্তু ইফ ই ডাজ নট আপনার কি বলে কোয়ালিফাই দিস ফিট অ্যান্ড প্রপার টেস্ট, সেন্ট্রাল ব্যাংক হ্যাজ গট দ্য রাইট ইমিডিয়েটলি তাকে সেখান থেকে রিমুভ করে দেওয়া। তো সুতরাং আপনাকে ওই গভর্নেন্স প্রবলেমগুলো আপনাকে রিমুভ করতে হবে, কারণ এখানে আসলে মালিক বলে কেউ নেই। উনি বারবার বলতেছেন এই কথাটা, তাই না? এখানে যারা মালিক তাদেরকে আমরা বলি কাস্টমার। কত বড় আমরা বিপরীত, তাই না? যে আসল মালিক তো ডিপোজিটর, তাই না? ডিপোজিটরদেরকে আমরা বলি কাস্টমার, আর যারা নাকি শুধুমাত্র স্পন্সরিং করলো তারা হয়ে গেছে মালিক। আর এই মাত্র 1%, 2% ফান্ড কন্ট্রিবিউট করে তারা, বা 10% তো না, 2% জানেন না। সুতরাং তারা দে আর কমান্ডিং ওভার 100% ফান্ড। কোন লোন স্যাংশন হবে না হবে, বিশেষ করে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলোতে অল আর বিং ডিটারমাইন্ড বাই দ্য বোর্ড মেম্বার্স, তাই না? বা ইনফ্লুয়েন্সিয়াল বোর্ড মেম্বার। তো যাই হোক, এইগুলো আপনাকেও ঠিক করতে হবে। শুধু মনিটারি পলিসি যে কাজটা এখন সেন্ট্রাল ব্যাংকের সেটা তো থাকবেই, কিন্তু ওইটার পাশাপাশি যেহেতু সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব বোথ মনিটারি ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য ব্যাংকিং সুপারভিশন, সুতরাং আপনার এই জিনিসগুলো আমার মনে হয় সেন্ট্রাল ব্যাংকের একটা জিনিস দিয়ে আলোচনা দিয়ে শেষ করবো। আমার যেটা মনে হচ্ছিল যে আমরা কি কোনো আমাদের নিয়ম নীতি বা যেই ধরনের আইনগুলো আছে
এখানে কোথাও এই কথাগুলো স্পষ্ট করে বলি যে আসলে যারা এই ডিরেক্টর আছেন তারা মালিক নন, আমানতকারীরাই প্রধান এটা হবে, নাই। এইটা মানে ওখানে স্থাপন করাটা কি এখন অনেক জরুরি মনে হচ্ছে না আমাদের? জরুরি It's important. তাই না? তাহলে মানে আর এটার আসলে একটা এগুলো আইনগত হচ্ছে- ভিত্তি দেওয়া। এটা শুধু আইনগত ভিত্তির তো কোনো ব্যাপার না, এটা মেন্টাল ফ্রেমওয়ার্কের ব্যাপার, এটা Yes, আপনার yes. কালচারের ব্যাপার। পৃথিবীর কোনো দেশে কিন্তু এটা ওইখানে লেখা থাকে না। এই ক্রলিং পেগ, আমি মনে করি না ক্রলিং পেগে থাকা উচিত আমাদের। উই মাস্ট কাম ব্যাক টু দ্য ওই মার্কেট বেসড এক্সচেঞ্জের মেকানিজম, কারণ আমরা সব কিছুই মার্কেট বেস করেছি। এবং আমি দেখলামও বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্টে বলেছে যে আমরা আলটিমেটলি ওখানেই চলে যাব। এখন তো ক্রলিং পেডের উপরে কত, সুতরাং বাজার ভিত্তিক বাজার জায়গাতে যেতে ভিত্তিকে বলছেন। আমাদের যাওয়া উচিত। আমি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার আলোচনার সময় শেষ হয়ে গেছে। দর্শক, আলোচনা আজকে শেষ করতে হচ্ছে। আমরা নিঃসন্দেহে কেন্দ্রীয় ব্যাংকের যে মুদ্রানীতি আসছে তার দিকে তাকিয়ে থাকবো। আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই মুদ্রানীতিতে আমাদের ব্যাংকিং খাতের সুশাসন থেকে শুরু করে আমাদের যে সামনের দিনে যে ভালো সংস্কারগুলো চাই, যেন আমাদের যে অর্থ ব্যাংক খাতে সেটা যেন সুরক্ষিত থাকে, সেই বিষয়ে আমাদের আরও একটু সামনের দিকে আগাতে পারি। আজকের অনুষ্ঠান শেষ করছি। সামনে আর একদিন জানতে চাইবো, সব আপনাদের সাথে আলোচনা করব কেমন আছে অর্থনীতি।